নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের রচিত গল্প রহস্য রজনীগন্ধার। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প রহস্য রজনীগন্ধার। ভোরে ওঠা আমার বরাবরের অভ্যাস, কিন্তু ইদানিং রাত 3:30 কি 4টে বাজতে না বাজতেই আমার ঘুম ভেঙে যায়। সেই যে ঘুম ভাঙে, হাজার এপাশ ওপাশ করলেও আর ঘুম আসে না। আমি তখন শয্যা ত্যাগ করে কখনো ছাদে যাই, কখনো বা বাগানে পায়চারি করি। এই সময় আমার খুব চা খেতে ইচ্ছে করে। আমার সব রকমের কাজকর্ম করে দেওয়ার জন্য রাখো হরি আছে, কিন্তু সে বেচারা তখন এমন অকাতরে ঘুমোয় যে ওকে ডাকতেও আমার মায়া হয়। ছেলে মানুষ তো, আমি তাই নিজেই 1 কাপ চা করে খাই। আজ ঘুম ভাঙল শেষ রাতে, 3টেই। কেন এমন হলো? অথচ খুব একটা বেশি রাতেও ঘুমোইনি। যাই হোক, ঘুম থেকে উঠে মুখে চোখে জল দিয়ে চায়ের একটু ব্যবস্থা করে যখন জানলার ধারে এসে দাঁড়িয়েছি, তখনই বাইরের দিকে তাকিয়ে হঠাৎই মনে হলো, ঘুম যখন ভাঙেই আর উঠতেও যখন হয়, তখন এইভাবে বদ্ধ ঘরের মধ্যে আটকে না থেকে একটু মর্নিং ওয়াক করে নিলে কেমন হয়। মনে হওয়া মাত্রই আমার শরীর চর্চার সঙ্গে আর একটা নতুন মাত্রা যোগ করে দিলাম। ডেকে তুললাম রাখো হরিকে। ওকে দরজায় খিল দিতে বলে আমি বাইরে বেরোলাম। এখনো চারদিক অন্ধকারে ঢাকা। চৈত্রের প্রথম, তবুও মনে হচ্ছে যেন মধ্যরাত। পাখিরা সবে জাগছে। 2-1জন সাইকেল আরোহী টিং টিং করে ঘন্টি বাজিয়ে কোথায় যেন গেল। যে যেখানেই যাক, আমি আমার পথ চলা শুরু করলাম। মৌরি গ্রাম এখন আর আগের মতো গ্রাম নেই। দ্বিতীয় হুগলি সেতু হয়ে যাওয়ার ফলে নিত্য নতুনভাবে তার চেহারা পাল্টাচ্ছে। আমি দ্রুত পা চালিয়ে রথতলার দিকে চললাম। হাঁটাটা একটু রপ্ত হয়ে গেলে আরও দূরে খটির বাজার কিংবা প্রশস্তর দিকে চলে যাব। প্রশস্তর মূর্তি মহল্লা বিখ্যাত। মৌরি রথতলার কাছাকাছি যখন এসেছি, তখন হঠাৎই একটা বাড়ির দিকে আমার নজর পড়ল। দেখলাম গেঞ্জি ও শর্টস পরা এক যুবক একজনের বাড়ির দোতলা থেকে কিছু একটা বেয়ে নিচে লাফিয়েই অন্ধকারে মিশে গেল। যুবকটির গায়ের রং কালো, মেটে খাটো চেহারা। ও যে চোর কিংবা চুরি করতে এসেছিল তা বোঝাই গেল। আমি ধীরে ধীরে সেই বাড়িটার দিকে এগোলাম। কাছে গিয়ে দেখলাম ওপরের ঘরের বারান্দার দিকের দরজাটা খোলা, বোধহয় গরমের জন্য। আর বারান্দার সঙ্গে লোহার হুকে আটকানো একটা নাইলনের ফিতে বাইরের দিকে ঝুলছে। চোর পালাবার সময় এটা না নিয়েই চলে গেছে। বাড়ির দরজায় নেম প্লেট দেখেই চমকে উঠলাম আমি। আরে, এ যে প্রফেসর ML বোসের বাড়ি! ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ ছিল না, কিন্তু শুনেছি উনি অত্যন্ত গুণী মানুষ। হাওড়ারই কোনো একটি কলেজে অধ্যাপনা করেন। ওর কোচিংয়েরও নামডাক আছে খুব। একবার ভাবলাম চোরটার পেছনে একটু তাড়া লাগালে হতো। যদিও দৌড়ের প্রতিযোগিতায় ওর সঙ্গে আমি পেরে উঠতাম না, তবু একটা শোরগোল ওঠানো যেত। কিন্তু ব্যাপারটা এমনই আচমকা ঘটে গেল যে তখন আর কিছুই করবার ছিল না আমার। আমি অনেকক্ষণ সেই জায়গাটায় পায়চারি করে আকাশ একটু ফর্সা হলে প্রফেসরের বাড়ির দরজায় নক করলাম। ভেতর থেকে সাড়া এলো, কে? তারপর সদ্য ঘুম ভাঙা এক মহিলা বেরিয়ে এসে বললেন, কাকে চাই? প্রফেসর বোস আছেন? উনি এখন ঘুমোচ্ছেন, এখন তো দেখা হবে না, বেলায় আসবেন। ওকে একবার ডাকুন,
ডেকে বলুন বাড়িতে চোর এসেছিল। মহিলা ভয়েই হোক বা যে কোনো কারণেই হোক ও মা গো বলে আমার মুখের ওপর সশব্দে বন্ধ করে দিলেন দরজাটা। আমি আর কি করি, বাধ্য হয়েই বাড়ি ফিরে এলাম। রাখহরি বলল, আজ এত ভোরে আপনি কোথায় গিয়েছিলেন দাদাবাবু? মর্নিং ওয়াকে। শুধু আজ নয়, এবার থেকে রোজই আমি বেরোবো। মর্নিং ওয়াকটা আমার কাছে এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু আপনার মতো লোকের পক্ষে অত ভোরে একা ওইভাবে বেরোনোটা কি ঠিক? কে কখন সন্ধান নিয়ে পিছু নেয় তা কে বলতে পারে? ও ভয় করলে তো ঘর থেকেই বেরোনো যাবে না রে। আজ শুধু হাতে গেছি, কাল থেকে তৈরি হয়েই বেরোবো। যাক, তুই এখন বেশ জুৎসই করে একটু চা কর দেখিনি। রাখহরি ওর কাজে গেল। আমি এই যে চেয়ারটা বাইরের বাগানে এনে আমার প্রিয় রঙ্গন গাছগুলোর কাছে গিয়ে বসলাম। একটু পরেই কাগজওয়ালা কাগজ দিয়ে গেল, সেই সঙ্গে একটা দুঃসংবাদ। কাগজওয়ালা বলল, জানেন তো চ্যাটার্জিদা, একটা খুব খারাপ খবর আছে। কাগজে নেই অবশ্য খবরটা, তবে কালকের কাগজে নিশ্চয়ই বেরোবে। কীরকম? প্রফেসর এম.এল. বোস খুন হয়েছেন। আমার তো আঁতকে ওঠার অবস্থা। বললাম, সে কি? হ্যাঁ, শুধু তাই নয়, খুনি খুন করে নিচের দিদিকে জানিয়েও গেছে। রাখহরি তখন চা আর টোস্ট নিয়ে এসেছে। আমি কোনো রকমে ওর হাত থেকে সেটা নিয়ে মাটিতে ঘাসের ওপর নামিয়ে রাখলাম। কাগজওয়ালা বলল, এই ধরনের অজাত শত্রু মানুষের যদি এই অবস্থা হয় তাহলে দেশের পরিস্থিতি কীরকম এবার বুঝতে পারছেন তো? বলেই চলে গেল। আমি কাঁপা কাঁপা হাতে টোস্টে কামড় দিয়ে চায়ের কাপে চুমুক দিলাম। এই মুহূর্তে নিজের ওপর দারুণ রাগ হলো আমার। কেন যে ভোরবেলা সেই খুনিটার পেছনে ধাওয়া করলাম না তা ভেবেই মনটা খারাপ হয়ে গেল। এই মুহূর্তে আগাগোড়া ঘটনাটা পুলিশকে জানানো দরকার। তারপর যেভাবেই হোক খুঁজে বের করতে হবে আততায়ীকে। থানায় গিয়ে পুলিশকে সব কথা বলতেই ইন্সপেক্টর ত্রিবেদী বললেন, অর্থাৎ আপনি বলতে চাইছেন আপনার এবং আততায়ীর মধ্যে দূরত্ব এতটাই ছিল যে আপনি উদ্যম নিলেও ধরতে পারতেন না। ঠিক তাই, তবু খুনির চেহারার একটু বর্ণনা দিতে পারবেন? বেটেখাটো চেহারা, শর্টস আর গেঞ্জি পরেছিল। মুখে বসন্তের দাগ ছিল কি? দূরত্বের জন্য বোঝা যায়নি। মিস্টার ত্রিবেদী একটা সিগারেট ধরিয়ে বললেন, মনে হয় চোর গণেশ। ছোটোখাটো যত চুরি টুরির প্রধান হচ্ছে ও। তবে কি না এইরকম খুন জখমের মতো জঘন্য অপরাধের কোনো রেকর্ড ওর নেই। আচ্ছা, লোকটাকে আর একবার দেখলে আপনি চিনতে পারবেন? না পারাই স্বাভাবিক। আমি যখন রথতলার বাঁকের মুখে এসেছি ও তখন দড়ি বেয়ে ঝুপ করে নেমে পালালো। ত্রিবেদী একটু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, চলুন একবার ঘটনাস্থলে যাওয়া যাক। আমি বললাম, যেতে তো হবেই ত্রিবেদীজি, তবে একটা কথা, এই খুনের তদন্তটা কিন্তু আমি করব, আপনারা আমাকে হেল্প করবেন। অন্তত এই একটা ব্যাপারে আপনি আমাদের পরম বন্ধু। আপনার সহযোগিতা আমাদের কাছে অলওয়েজ অ্যাকসেপ্টেবল। আমরা একটুও দেরি না করে ঘটনাস্থলে চলে এলাম। সেই দিদি তো আমাকে দেখেই চমকে উঠলেন। বললেন, এই তো এই বাবুই আমাকে খবর দিয়েছিলেন। উনি চলে যাওয়ার পর ওপরে গিয়েই দেখি এই কাণ্ড। আমি তো ভয়েই মরি। ভাবলাম উনিই বোধহয় বাবুকে খুন করে আমাকে জানিয়ে গেলেন। এখন তো দেখছি উনি পুলিশেরই লোক। ইন্সপেক্টর ত্রিবেদী এবং আমি বাইরের লোকজনের ভিড় ঠেলে ওপরে উঠে গেলাম। নিচের কনস্টেবলরা ভিড় কন্ট্রোল করতে লাগলো। আমরা ঘরে ঢুকেই দেখলাম মিস্টার বোস মাথায় আঘাতের চিহ্ন নিয়ে চেয়ারে বসে টেবিলের ওপর মাথা রেখে এমনভাবে পড়ে আছেন যাতে মনে হচ্ছে অত্যন্ত ক্লান্তিতে অবসন্ন হয়ে নিদ্রা যাচ্ছেন তিনি। টেবিলের ওপরে একটা ফুলদানি আছে। সম্ভবত এই ফুলদানিটা দিয়েই ওর মাথার ব্রহ্মতালুতে আঘাত করা হয়। ওর হাতের মুঠোয় আছে একগোছা রজনীগন্ধা।
টেবিলের ওপর একটা বিদেশি গোয়েন্দা গল্পের বই এবং একটি সুইসাইড নোট। একটি ফুলস্ক্যাপ কাগজের ওপর লেখা আছে আমি খুনি। লেখার নিচে ওর সই। রহস্যময় ব্যাপার। রহস্যময় এই কারণে যে উনি যদি নিজের মাথায় ফুলদানি দিয়ে আঘাত করেই থাকেন তাহলে সেটা ওইভাবে টেবিলের ওপর থাকতে পারে না। সুইসাইড নোটে কেউ নিজেকে নিজের খুনি বলে লিখে রাখে না। আর তার চেয়েও আশ্চর্যের ব্যাপার সেটা হলো ওই রজনীগন্ধা ফুলগুলো। ওই ফুলগুলো ওর হাতের মুঠোয় এলো কিভাবে? এইবার ঘরের অন্যান্য জিনিসপত্রের দিকে নজর দেওয়া হলো। সবই ঠিকঠাক আছে, শুধু স্টিলের আলমারিটায় যা লণ্ডভণ্ড। তার মানে খুনি যার লোভে এই কাজ করেছে তা পেয়ে অথবা না পেয়েই করেছে এই কাজ। ওই আলমারিতেই একটি খাতায় লেখা ছিল ওর সঞ্চয়ের হিসেব নিকেশ। প্রায় 3.5 লাখ টাকার মতো ইন্দিরা বিকাশ কিনেছিলেন উনি, তার একটিও নেই। জাতীয় সঞ্চয়ের কিছু কাগজ ছেঁড়া খোঁড়া অবস্থায় পড়ে আছে, সেও প্রায় 1.5 লাখ টাকার মতো। ব্যাংকে এফডির জন্য 50,000 টাকা জমা দেওয়ার ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু ফর্ম আছে অথচ টাকা নেই। অর্থাৎ খুনি এটাকেও হাতিয়েছে। এই টাকাটা সম্ভবত কোনো পলিসি ম্যাচিওর হওয়ার পর জমা পড়তে যাচ্ছিল। খুনি সেটা জানতো। ত্রিবেদী বললেন, কি বুঝলেন মিস্টার চ্যাটার্জি? রীতিমতো সন্ধানী চোর। কিন্তু এই সুইসাইড নোটের অর্থ কি? বোঝা যাচ্ছে না। তবে লেখাটা ওরই, কেননা ওর খাতাপত্র বা অন্য লেখা টেখা দেখে এই লেখার কোনো গরমিল পাচ্ছি না। এবার আমরা বারান্দার কাছে এসে একজোড়া পায়ের ছাপ দেখতে পেলাম। পরে আরও লক্ষ্য করে ঘরের ভেতর পর্যন্ত একই পায়ের যাওয়া আসার ছাপ স্পষ্ট দেখতে পেলাম আমরা। আততায়ী জুতো পরে আসেনি, সে এসেছিল ধুলো মাখা খালি পায়ে। কিন্তু সেই পায়ের ছাপ বোসবাবুর চেয়ারের কাছ পর্যন্ত আছে, তারপর আর নেই। তাহলে স্টিলের আলমারি ভেঙে জিনিসপত্রগুলো চুরি করলো কে? আমি ওর সম্পত্তির হিসেব লেখা খাতা ও ডায়েরিটা আদায় করে পুলিশকে বললাম, আপনারা এবার আপনাদের কাজ করুন, আমি ততক্ষণ দিদির সঙ্গে একটু কথা বলে আসি। কাজের দিদি নিচের ঘরে বসে নীরবে চোখের জল মুছছিলেন। আমি গিয়ে বললাম, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। উনি বললেন, বেশ তো, করুন। আপনি এখানে কতদিন আছেন? তা ধরুন না 15 বছর। আগে কোথায় ছিলেন? আপনার কে কে আছে? আগে দেশে ছিলাম, আমার কেউ নেই, গরিব মানুষ, বিধবা। উনি আমাকে ওর চরণে ঠাঁই দেন। বোসবাবুর কে কে আছেন? এখানে অথবা দেশের বাড়িতে। উনি তো আমারই দেশের লোক, দেশের সঙ্গে সম্পর্ক নেই বহু বছর, কেননা যা যেখানে ছিল সবই বেচে বুচে দিয়ে এইখানে এসে বাড়ি করেছেন। ওরও কেউ কোথাও নেই, বিয়ে করেছিলেন, ছেলেপুলে হয়নি। বৌদিমণি মারা গেছেন ক্যান্সারে, তারপর উনি আর বিয়েও করেননি। তবে কিছুদিন ধরে বলছিলেন অবসর নেওয়ার পর থেকে তীর্থে তীর্থে ঘুরবেন। তা তীর্থে যে উনি চলে গেলেন বাবা, তা কে জানে। আচ্ছা, সম্প্রতি ওর সঙ্গে কি কারো মনোমালিন্য হয়েছিল? না বাবা, সকলে ওকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করত। কাল উনি কখন ফিরেছেন? কতক্ষণ কাজ করেছেন? কে কে দেখা করতে এসেছিল ওর সাথে? উনি তো কাল কলেজে যাননি, কি একটা বই লিখবেন বলে কদিনের ছুটি নিয়েছেন। ছাত্রছাত্রীও আসেনি কেউ, বাইরের কেউ আসেনি দেখা করতে, শুধু ভোরবেলা আপনিই যা এসেছিলেন। কাজের দিদির কথায় একটু আলোর ইশারা পেলাম, অর্থাৎ সুইসাইড নোটের রহস্যটা একটু পরিষ্কার হলো। উনি তাহলে বই লিখতে যাচ্ছিলেন, আর সেই বইটার অথবা সেই বইয়ের কোনো গল্পের নাম নিশ্চয়ই আমি খুনি। হয়তোবা ওই ইংরেজি বইয়ের কোনো গল্পের অনুবাদ করতে বসেছিলেন, আর ঠিক সেই সময়েই খুনটা করা হয়। তার ফায়দাটা লুটেছে খুনি, কিন্তু কিভাবে? আমি আবার ওপরে উঠে এসে বোসবাবুর টেবিলের ওপর রাখা সেই
ইংরেজি বইটার পাতা উল্টেই এমন একটা গল্প দেখতে পেলাম যার বাংলা করলে নামটা দাঁড়ায় আমি খুনি। বইটা ত্রিবেদীকে দেখাতে তিনিও চমকে উঠলেন, বললেন, আরে তাই তো, আমরা তো এতক্ষণ ভুল সিদ্ধান্তে যাচ্ছিলাম। আমার মনের মধ্যে তখন একটাই দুশ্চিন্তা তোলপাড় করতে লাগলো, খুনি কে? তার পায়ের ছাপ মৃতের কাছ পর্যন্ত গেল, কিন্তু আলমারির কাছে নেই কেন? আর মৃতের হাতের মুঠোয় ওই রজনীগন্ধার অর্থ কি? দুপুরবেলা ঘরে বসে নিজের মনে কত কি চিন্তা করতে লাগলাম। কোন সূত্র ধরে এই তদন্তের কাজে কিভাবে এগোবো তা কিছুতেই ভেবে পারলাম না। আততায়ী একমাত্র পদচিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন রেখে যায়নি। বোসবাবুর সম্পত্তির হিসেব লেখা খাতায় 60 ভরি সোনার গয়নার উল্লেখ আছে, কিন্তু সেই গয়নাও মৃত্যুর সঙ্গে সঙ্গে উধাও। অমন একজন বিদগ্ধ পণ্ডিত এমন অমূল্য সম্পদ লকারে না রেখে কেন যে ঘরে রেখেছিলেন তাই ভেবে পেলাম না। হয়তোবা এইসবের প্রতি কোনো মোহ ছিল না তাই। যাই হোক, আমি যখন বসে বসে এই নিয়ে মাথা ঘামাচ্ছি, ঠিক তখনই টেলিফোনটা সশব্দে বেজে উঠল। ফোন ধরতেই ত্রিবেদীর কণ্ঠস্বর ভেসে এলো, মিস্টার চ্যাটার্জি, শিগগির একবার আসুন। বোধহয় আপনার খুনি ধরা পড়েছে। বোধহয়। তবুও আমি এক মুহূর্ত দেরি না করে থানায় এলাম। দেখলাম বেটে খাটো চেহারার একজন লোককে লকআপে রাখা হয়েছে। এই চোর গণেশ লোকটাকে এই এলাকায় বহুবার দেখেছি, তবে নাম জানতাম না। আমাকে দেখেই কেঁদে ফেলল সে। বলল, আমাকে বাঁচান বাবু, আমি সম্পূর্ণ নির্দোষ। সুযোগ পেলেই ছোটোখাটো চুরি টুরি একটু আধটু করে থাকি বটে, তবে এ সমস্ত খুন খারাপির ব্যাপারে আমি নেই। দরকার হলে আপনারা পুলিশ কুকুর আনান, দেখবেন সে আমার দিকে ফিরেও তাকাবে না। শুধু আমি কেন, ওকে খুন করবে এই অঞ্চলে এমন কেউ নেই। আমি চোর গণেশের পা থেকে মাথা পর্যন্ত দেখে বললাম, এ লোকটাকে ছেড়ে দিতে পারেন। এর পায়ের সঙ্গে ওই ঘরের ভেতরের পায়ের ছাপ মিলছে না। তার এক পায়ে 6টা আঙুল ছিল। এই কথা শুনেই লাফিয়ে উঠল চোর গণেশ। কি বললেন বাবু, 6টা আঙুল ছিল? বাঁ পায়ে কি? ত্রিবেদী উৎসাহিত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, বাঁ পায়ে। তুমি চেনো তাকে? চিনি মানে? ওর জামার কলার ধরে এখনই ওকে টেনে আনছি আপনার কাছে। সামান্য কটা টাকার লোভে শেষ পর্যন্ত এই কাজ করলো। ওকে, সুবল বাগ ঘরামির কাজ করে। আমি এখনই টেনে আনছি ওকে। 2 নম্বর বস্তিতে ঘর ছাইতে গেছে ও। চোর গণেশকে ছেড়ে দেওয়া হলো। লোকটা বোধহয় ম্যাজিক জানে। ঘণ্টাখানেকের মধ্যেই সে মারতে মারতে যাকে নিয়ে এসে হাজির করলো তার নাম সুবল বাগ। সুবল প্রথমেই এসে ত্রিবেদীর পায়ের ওপর লুটিয়ে পড়ল, তারপর আমার পায়ে। বলল, অপরাধ নেবেন না হুজুর, আমি চোর বটে, তবে খুনি নই। ত্রিবেদী বললেন, তাহলে কি সাধু? আমি ইশারায় ত্রিবেদীকে চুপ করতে বললাম। সুবল বলল, হুজুর, কাল অনেক রাতে বেগড়ি থেকে একজনের ঘর ছেয়ে খটির বাজারে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলাম। এমন সময় হঠাৎ দেখি সুন্দরপনা এক ভদ্রলোক বাবুর বাড়ির দোতলা থেকে কি একটা বেয়ে নামলো। তার কাঁধে ছিল একটা ঝোলা ব্যাগ, পায়ে মোজা। নিচে নেমেই জুতো পরে একটা ভটভটিতে চেপে কোথায় যেন চলে গেল। বাবুর ওপরের ঘরে তখন আলো জ্বলছে। আমি তখন ব্যাপারটা কি হলো তা বোঝার জন্য কাছে গিয়ে দেখি একটা নাইলনের ফিতে ওপর থেকে ঝুলছে। দেখেই কেমন সন্দেহ হলো। আমাদের মতো চোরেরা ফিতে ধরে ওঠে না, আবার ভটভটিতেও চাপে না। তাই কৌতূহলী হয়ে সেই ফিতে ধরে ওপরে উঠেই দেখি ওই কাণ্ড। বাবু টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছেন, 2 চোখ বোজা। আস্তে করে 2বার ডেকে সাড়া না পেয়ে বুঝলাম বাবুর দেহে প্রাণ নেই। টেবিলের ওপর ফুলদানিটা কাত হয়ে পড়েছিল। ঘরের মেঝেই ফুলদানির জল। সেটাকে ঠিক করে রেখে গায়ে হাত দিয়ে দেখলাম শরীরে তখনও উত্তাপ আছে, যদিও তবু উনি মৃত। আমি তখন আলোটা নিভিয়ে দিলাম, কেননা দারুণ ভয়ে হাত পা তখন কাঁপছে আমার।
যদি কেউ নামবার সময় আমাকে দেখে ফেলে তাহলে আমাকেই খুনি ভাববে। তাই কোনো রকমে পালিয়ে বাঁচলাম, কিন্তু বেঁচেও কি রেহাই পেলাম? আমার পায়ের ছাপের জন্য ধরা পড়ে গেলাম। বাবুরা, বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি বললাম, তুমি তখন ওই লোকটাকে নামতে দেখে চেঁচালে না কেন? ভয়ে। কেননা ওই জোয়ান লোকটা আমার উপর ঝাঁপিয়ে পড়লে আমি ওর সঙ্গে পেরে উঠতাম না। তাছাড়া ওই সব লোকের কাছে গোলাগুলিও থাকে। তুমি তখন পুলিশে খবর দিতে পারতে। ত্রিবেদী বললেন, যাক, এসব তো হলো। এখন ওই বাবুর ঘর থেকে কী কী জিনিস চুরি করেছিলে তুমি? হুজুর, মা বাপ, ওই খুন দেখেই আমার সব কিছু তখন মাথায় উঠে গেছে। তাছাড়া ওই সমস্ত নামি দামি লোকের ঘরে চুরি করবার মতো দুর্মতি আমার হয় না বাবু। আসলে হয় কি, পেটে টান পড়লে তখনই। যাই হোক, সুবলের অকপট স্বীকারোক্তি বিশ্বাসযোগ্য বলেই মনে হলো। কেননা ও মৃতের কাছ পর্যন্ত যে গিয়েছিল সে প্রমাণ আমরাও পেয়েছি, কিন্তু আলমারির কাছে ওর কোনো পদচিহ্ন ছিল না। চতুর্খুনি মোজা পরে ঘরে ঢোকার ফলে তারও পায়ের ছাপ কিছুই পাওয়া যায়নি। তাই সামান্য জিজ্ঞাসাবাদের পর সুবলকেও ছেড়ে দেওয়া হলো। সন্ধেবেলা পোস্টমর্টেম রিপোর্ট এলো। বোসবাবুকে প্রথমে শ্বাসরোধ করে পরে মাথায় ফুলদানির ঘা দিতেই আঘাতজনিত কারণে মারা যান বোসবাবু। পুলিশ কুকুরও এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো রকম আলোকপাত করতে পারেনি আমাদের। পরদিন সকালে আমি আবার বোসবাবুর বাড়ি গেলাম। কাজের দিদি তখন অত্যন্ত কান্নাকাটি করছিলেন। বললেন, বাবা, তুমি আমার ছেলের মতো, এই অনাথিনীর একটা ব্যবস্থা করে দাও বাবা। আমাকে কোনো একটা আশ্রমে পাঠিয়ে দাও। কেউ কোথাও নেই আমার। এই বাড়িতে একা আমি কি করে থাকবো, কি খাবো? আর শোনো, বৌদিমণির গয়নার বাক্সটা নিচের ঘরেই থাকতো, তাই ওটা চোরে নিয়ে যেতে পারেনি। ও তুমি থানায় জমা দিয়ে দাও। ও আমি কতদিন আগলে রাখবো বাবা? কার জন্য রাখবো? আমি অবাক হয়ে বললাম, বৌদিমণির গয়নার বাক্স আপনার কাছে থাকতো কেন? ওগুলো নিচের ঘরের আলমারিতে থাকতো, তার চাবি আমার কাছে। আমি যে বাবুর মায়ের মতো, দিদির মতো ছিলাম বাবা। উনি যে আমাকে খুবই বিশ্বাস করতেন। কাজের দিদির এই কথা শুনে শ্রদ্ধায় মাথাটা নত হয়ে এলো আমার। আজকের দিনে এমন নির্লোভ মানুষও হয়। এই জন্যে এই মহিলাকে দেবীর আসনে বসিয়েছিলেন বোসবাবু। আমি বললাম, আপনার কোনো চিন্তা নেই দিদি, আপনি এই বাড়িতেই থাকবেন। পরে আপনার ব্যাপারে একটা ব্যবস্থা নেব। সেরকম হলে আপনি নিচের তলাটা ভাড়া দিয়ে ওপর তলায় থাকবেন। তারপর বললাম, আচ্ছা, একটু মনে করে দেখুন তো, ওর এই বিষয় সম্পত্তির দাবি করতে পারে এমন কেউ কি কোথাও নেই? আমার অন্তত জানা নেই বাবা। তবে ওরা এক দূর সম্পর্কের জ্যাঠতুতো দাদা কাশিতে ছিলেন, শুনেছি তিনিও মারা গেছেন। তার একমাত্র ছেলে খোকনবাবু একবার এখানে এসে এক রাত ছিলেন। কতদিন আগের কথা? এই তো গত মাসে। তা বাবু ওকে কিছু টাকাও দিয়েছেন, বলেছেন আর কখনো যেন এখানে না আসে। বাবু ওকে এখানে আসতে বারণ করলেন কেন? সে ব্যাপারে কিছু কি জানেন? না, তবে শুনেছি উনি বাবুকে এখানকার বাড়ি বেচে দিয়ে কাশিতে গঙ্গার ধারে একটা বাড়ি কিনে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। সেরকম বাড়িও নাকি ওর সন্ধানে আছে। তা বাবু একদমই রাজি হননি। আপনি ওদের কাশির বাড়ির ঠিকানাটা জানেন? হ্যাঁ, না বাবা, তাও জানি না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, খোকনবাবু যা লোক দেখছি, তাতে মনে হয় ওকে একটা খবর দেওয়া একান্তই দরকার। কেননা যদি কখনো এই বাড়ির দাবি করে উনি কোর্টে যান, তখন কিন্তু আপনি মুশকিলে পড়ে যাবেন। দিদি চোখের জল মুছে বললেন, আমার আবার মুশকিল কি বাবা? যাদের যা পাওনা তারা তাই নেবে। আমাকে দয়া করে থাকতে দেবে, না দেয় তোমরা কোনো একটা আশ্রমে পাঠিয়ে দিও আমাকে। শেষমেশ ভিক্ষে করব। তাও যদি না জোটে, গঙ্গায় জল তো আছেই বাবা। আমি তখন দিদিকে বললাম, গয়নার বাক্সটা দেখাতে। দিদি আলমারি খুলে বাক্স বের করে দেখালেন। ওই আলমারিতেও অনেক পুরনো কাগজ ও চিঠিপত্র ছিল। হঠাৎ একটি চিঠি দৃষ্টি আকর্ষণ করলো আমার। চিঠিটা লিখেছেন নিশিকান্ত বসু, সম্ভবত জ্যাঠতুতো দাদা। চিঠিটা হলো এই,
বৌমার মৃত্যু সংবাদ লোকমুখে শুনে অত্যন্ত দুঃখ পেলাম। আরও দুঃখ পেলাম তুমি দেশের পাট চুকিয়ে হাওড়ায় বাড়ি কিনেছ বলে। তাই আমার অনুরোধ, যদি তুমি কাশীর এই বাড়িটা কিনে রাখো তাহলে এই বৃদ্ধ বয়সে আমি একটু নিশ্চিন্ত হই। তোমার বাড়ি তোমারই থাকবে, ভবিষ্যতে কাজে লাগবে, আর আমি বেঁচে যাই ভাড়া গোনার হাত থেকে। মাত্র 25,000 টাকা হলেই বাড়িটা কিন্তু তোমার হয়ে যায়। ছেলেটাকে মানুষ করতে পারিনি। আমার জীবনের এইটাই চরম ব্যর্থতা। আমি চিঠিটা পকেটে রেখে গয়নার বাক্সটা দিদিকে ফেরত দিলাম। বললাম, এখনই এটা থানায় জমা দেওয়ার কোনো প্রয়োজন দেখছি না। সাবধানে থাকবেন, বাড়ির বাইরে যাবেন না, আর অচেনা কেউ এলে বাড়ির দরজা খুলবেন না। দিদি আমার কথায় সায় দিয়ে হ্যাঁ বললেন। আমি বাড়ি ফিরে এলাম। এসে আবার বোসবাবুর ডায়েরিটা নিয়ে বসলাম। 1 মাস আগের একদিনের পাতায় লেখা আছে, পুরনো পরিচয়ের সূত্র ধরে খোকন এসে হাজির। প্রথমে ওকে চিনতেই পারিনি, পরে পরিচয় দিতে চিনলাম। ও কাশীর একটি 4 লাখ টাকার বাড়ির দালালি করতে এসেছে। আমাকে ওই বাড়িটা কেনার জন্য বিশেষভাবে চাপ দিতে লাগলো, কিন্তু আমি রাজি হলাম না। শেষমেশ ও আমাকে নানা রকম বিপদের কথা বলে 10,000 টাকা চাইলো। আমি ওকে তাও দিলাম না। বললাম, আমার সব টাকাই এখন ব্যাংক ও পোস্ট অফিসে ডবল ইনভেস্টমেন্টে আছে। এমনকি ওর বিশ্বাস উৎপাদনের জন্য আলমারি থেকে কাগজপত্রগুলোও বের করে দেখালাম। তারপর 1,000 খানেক টাকা ওর হাতে দিয়ে বিদায় করলাম ওকে, এবং এও জানালাম ভবিষ্যতে আর কখনো যেন ও আমাকে এইভাবে বিরক্ত করতে না আসে। এই ডায়েরি পড়ে মনে মনে আমি স্থির করলাম, যেভাবেই হোক একবার কাশীতে গিয়ে ওই খোকনবাবুর সঙ্গে আমাকে দেখা করতেই হবে। ঠিকানা না থাকলেও পাড়ে ঘাটের ওদের সেই পুরনো বাড়ি থেকেই শুরু হবে আমার অনুসন্ধান। একান্ত খুঁজে না পাই তদন্তের কাজে গিয়ে বারাণসী ভ্রমণ তো হবেই। জয় বাবা বিশ্বনাথ। কিন্তু ভাগ্য আমার এতই ভালো যে কাশী যাত্রা আর করতে হলো না। হঠাৎই সন্ধেবেলা এক অবাঙালি যুবক দেখা করতে এলো আমার সঙ্গে। আপনি মিস্টার অম্বর চ্যাটার্জি, মানে প্রাইভেট ডিটেকটিভ? হ্যাঁ আমি। আপনার পরিচয়? আমার নাম শিবকুমার শর্মা। আমার বাড়ি বারাণসীতে। আমি শালকিয়ায় থাকি। কি ব্যাপার বলুন তো? শুনলাম আপনি নাকি মিস্টার বোসের খুনের ব্যাপারে তদন্ত করছেন। তাই এই ব্যাপারে আমার বন্ধু খোকনবাবু একটু দেখা করতে চান। কেননা মিস্টার বোসের ওই বাড়ি এবং তার অন্যান্য সম্পত্তির ওই এখন একমাত্র দাবিদার। আপনার সেই বন্ধুটি কোথায়? বাইরে অপেক্ষা করছে। বাইরে কেন? ভেতরে নিয়ে আসুন। আসলে এই মর্মান্তিক সংবাদে ও খুব ভেঙে পড়েছে। মাসখানেক আগে একবার ও এখানে এসেছিল, সেই শেষ দেখা। ঠিক আছে, ওকে আসতে বলুন। রহস্যের গন্ধ পেয়ে আমি অস্থির হলাম। একটু পরেই শিবকুমার যাকে নিয়ে ভেতরে এলো, সুবল বাগের বর্ণনার সঙ্গে তার হুবহু মিল। ওরা ঘরে এসে আসন গ্রহণ করলে বললাম, আপনারই নাম খোকনবাবু? হ্যাঁ, ভালো নাম রজনীকান্ত বোস। কিন্তু আপনি যে সেই লোক, তার প্রমাণ কি? আপনাকে চেনে এমন কেউ কি এখানে আছে? শিবকুমার বলল, কেন, আমি আছি। আমি তো আপনাকে চিনি না। তারপর ওদের দুজনের আপাদমস্তক আরও একবার নিরীক্ষণ করে বললাম, আচ্ছা, ওই বাড়িতে যে কাজের দিদি আছেন তিনি কি চিনবেন আপনাকে? খোকনবাবু বললেন, চিনবেন না মানে? মাত্র 1 মাস আগে আমি ওই বাড়িতে এসে এক রাত কাটিয়ে গেছি। এত তাড়াতাড়ি ভুল হবে কি করে? আমি এসেছিলাম দাদাভাইকে বুঝিয়ে বুঝিয়ে কাশীতে নিয়ে যাব বলে। তা ওই মহিলার চক্রান্তেই সেটা হলো না। আমার দৃঢ় বিশ্বাস ওই মহিলাই সম্পত্তির লোভে খুন করিয়েছেন আমার দাদামণিকে। কি এমন সম্পত্তি ছিল যে তার লোভে মহিলা ওই কাজ করতে যাবেন? কি ছিল না? 3.5 লাখ টাকার ইন্দিরা বিকাশ, 2 লাখ টাকার কিষাণ বিকাশ, জাতীয় সঞ্চয় সার্টিফিকেট, ব্যাংকে এফডিতে লক্ষাধিক টাকা, আর ছিল প্রচুর সোনার গয়না। ওই মহিলা সব কিছুরই সন্ধান জানেন। তাছাড়া দোতলা ওই বাড়িটার দামও নেহাত কম নয়। আমি বিস্মিত হবার ভান করে বললাম,
ওরে বাবা, আপনি মাত্র এক রাত এই বাড়িতে থেকেই সব কিছু জানতে পেরেছেন? আসলে উনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন, তাই বিশ্বাস করে এ কথা আমাকে বলেছিলেন, এবং এও বলেছিলেন শিগগিরই উনি এই সবই আমার নামে উইল করে দেবেন। এ কথা জানতে পেরেই ওই মহিলা এই সর্বনাশটি ঘটিয়েছেন। আমি এবার ঘরে এসে ওদের সামনে বসে বললাম, বোসবাবুর মৃত্যু সংবাদটা আপনারা কিভাবে পেলেন? খোকনবাবু বললেন, কেন, খবরের কাগজের মারফত পেয়েছি। আপনি এখন থাকেন কোথায়? বেনারসেই থাকি। ওরে বাবা, আজকের কাগজে খবর পেয়ে আজই চলে এলেন? না না, আমি খবরটা পাই শিবকুমারের মারফত। ওই আমাকে ভোরবেলা ফোনে জানায়। আমি তখনই পূর্বা এক্সপ্রেস ধরে চলে আসি। আজকের কাগজ তো 6টার পরে বেরিয়েছিল, আর বারাণসীতে পূর্বা এক্সপ্রেস ছাড়ে ভোর 5টা 10-এ। এটা কি করে সম্ভব হলো? আসলে ট্রেনটা আজ 1 ঘন্টা লেট ছিল কি না। বুঝলাম, কিন্তু আজ বৃহস্পতিবার, আজ তো পূর্বা এক্সপ্রেস বারাণসী দিয়ে আসে না। তাহলে কি বলতে চান? আমি মিথ্যে কথা বলছি? না না, তা কেন, আমারও ভুল হতে পারে, কিন্তু আমি যে এই ঘটনার তদন্ত করছি এ কথা আপনাদেরকে বলল? খোকনবাবু গদগদ হয়ে বললেন, বাবা, কাল থেকে সবার মুখে আপনারই নাম। সবাই বলছে অম্বর চ্যাটার্জি যখন তদন্ত করছে খুনি তখন ধরা পড়বেই। আপনার মুখে ফুলচন্দন পড়ুক ভাই, আজকের ভোরে মৃত্যু সংবাদ পেয়ে সুদূর বারাণসী থেকে এই সবে এখানে এসে পৌঁছলেন আপনি, অথচ কাল সকাল থেকেই এই খুনের তদন্ত আমি করছি বলে আপনি জেনে গেছেন। শিবকুমার বলল, ও কথা আমিই বলেছি ওকে। আপনিও তো মশাই আজই পড়ে জেনেছেন খবরটা। এখানে কাল আসে কোত্থেকে? শিবকুমার চুপ করে গেল। আমি খোকনবাবুকে প্রশ্ন করলাম, আপনি কি ট্রেন থেকে নেমে সোজা এখানেই আসছেন? হ্যাঁ। ওরে বাবা, পূর্বা এক্সপ্রেস দেখছি আজকাল বিমানেরও আগে আসে। যাক, স্টেশন থেকে কিসে এলেন? হেলিকপ্টারে? আপনি কি আমাদের বিদ্রূপ করছেন? আমরা আমাদের স্কুটারে এসেছি। আপনার জিনিসপত্র? কিছুই আনিনি সঙ্গে। বন্ধু নিশ্চয়ই আপনাকে এখানে নিয়ে আসবার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন। ঠিক তাই। এবার একটু যেন অস্বস্তি বোধ করতে লাগলো শিবকুমার। বলল, শুনুন মিস্টার চ্যাটার্জি, আমার বন্ধুটি সবে ট্রেন থেকে নেমেছেন। এখন ওর একটু বিশ্রামের প্রয়োজন। আপনার সঙ্গে পরিচয় পর্বটা সারা হয়ে গেল। আমরা কাল সকালে দেখা করব আপনার সঙ্গে। আজ তাহলে আসি, কেমন? সে কি, আপনাদের জন্য চা করতে বললাম যে। মাফ করবেন, আমরা কেউই চা খাই না। তাহলে আমি যখন চায়ের কথা বললাম তখন আপনারা না করলেন না কেন? ওরা দুজনেই তখন যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। আমি গলার স্বর কঠিন করে বললাম, এখন কিন্তু আপনারা যেতে পারবেন না। তার কারণ, যে রাতে বোসবাবু খুন হন সে রাতে উনি কিছুমাত্র লিখে যেতে না পারলেও ওর হাতের মুঠোয় আমরা একগোছা রজনীগন্ধা পেয়েছি। তাতেই বুঝেছি রজনী নামের কারো কথা উনি মরণকালে বলতে চেয়েছিলেন। আর এখন এই ঘরেও একজন রজনী আছেন। তিনি এমন এক রজনী যিনি 1 মাস আগে ওর সঙ্গে দেখা করে ওর নারী নক্ষত্র সব জেনেছেন এবং যাকে উনি পছন্দ করেননি। গত রাতে খুনি যখন খুন করে পালায় তখন আমাদেরই পরিচিত একজন লোক খুব কাছ থেকেই তাকে দেখে ফেলে। তারও দেওয়া বিবৃতির সঙ্গে এই রজনীর চেহারার জুৎসই একটা মিল আছে। কাল রাতে খুনি পালানোর সময় একটা ভটভটি অর্থাৎ মোটর বাইক কিংবা স্কুটারে চেপে পালায়। আজ আপনারাও দেখছি একটি স্কুটারে চেপেই এখানে এসেছেন। খোকনবাবু ও শিবকুমারের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। খোকনবাবু বললেন, এর দ্বারা কি প্রমাণ হয় আমিই খুনি? ইয়েস, নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। বলতে বলতেই হাতে হাতকড়া নিয়ে ঘরে ঢুকলেন মিস্টার ত্রিবেদী, সঙ্গে আরও একজন পুলিশ, এমনকি সেই সুবল বাগও। সে রজনীকে দেখেই চেঁচিয়ে উঠল, এই তো, এই সেই লোক, একেই আমি দেখেছি কাল। ত্রিবেদী বললেন, একজনকে খুনের অপরাধে এবং অন্যজনকে খুনিকে সাহায্য করার অপরাধে গ্রেপ্তার করা হলো।
রাখহরি তখন দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমার নির্দেশে সেই গিয়ে পুলিশে খবর দিয়েছিল। আমি তখন খোকনবাবুকে বললাম, কি রজনীবাবু, এই ব্যাপারে আর কিছু আপনার বলার আছে? ক্লান্ত রজনী মাথা নত করে ঘাড় নাড়লেন। তাহলে আপনার অপরাধ আপনি স্বীকার করছেন তো? রজনীকান্ত অশ্রু সজল চোখে বলল, হ্যাঁ, আমি খুনি। শিবকুমারের দু চোখে তখন আগুন জ্বলছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।